হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে দেখো আমরা তোমাদের ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের উপর ইম্পর্টেন্ট একটি ক্লাস প্রোভাইড করতে চলেছি। তোমরা জানো তোমাদের ফিজিক্যাল সায়েন্সের মধ্যে তাপের ঘটনাসমূহ যে চ্যাপ্টারটা রয়েছে সেটা মাধ্যমিক পরীক্ষার জন্য এবং সেকেন্ড সামেটিভের মধ্যে সিলেবাসের মধ্যে রয়েছে। তাই এই চ্যাপ্টার থেকে আমরা ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার প্রোভাইড করব, যেগুলো তোমাদের সেকেন্ড সামেটিভেও কাজে দেবে। এবং বিশেষ করে আজকের ক্লাসটা হচ্ছে তোমাদের মাধ্যমিক 2025 সালের কথা ভেবে। তাহলে মাধ্যমিক 2025 সালের জন্য আমরা এই চ্যাপ্টার থেকে ঠিক কি কি প্রশ্ন করে যাব, কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল, সেই প্রত্যেকটা টপিক বা প্রত্যেকটা জায়গা কিন্তু আমরা আমাদের আজকের কোশ্চেন আনসারের মধ্যে ইনক্লুড করেছি। এবং বিগত বছরে দেখা গেছে যে যে সমস্ত জায়গা থেকে বেশি প্রশ্ন এসেছে, যে সমস্ত সেকশন থেকে বিভিন্নভাবে ঘুরিয়ে প্রশ্ন করা হয়েছে, প্রত্যেকটা জায়গা আমরা আমাদের আজকের ক্লাসের মধ্যে কভার করার চেষ্টা করেছি। তাই এই যে কোশ্চেন আনসারগুলো আমরা আজকের ক্লাসে প্রোভাইড করব, সেগুলো যদি তোমরা ভালো মতোভাবে প্রিপারেশন নাও, ঠিক কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো করা হয় সেটা যেন সম্পূর্ণ একটা ধারণা তোমাদের মধ্যে গড়ে ওঠে, সেভাবেই কিন্তু আমরা তাপের ঘটনার সময় এই চ্যাপ্টারের পুরো নোটটা প্রিপেয়ার করেছি। তাই আজকের ক্লাসটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। এই চ্যাপ্টার থেকে দেখো প্রথম প্রশ্ন নেওয়া হয়েছে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না কেন। আর তার সাথে প্রশ্ন আছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্কের অনুপাত কত। দেখো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক মানে আলফা, সেটা আমরা জানি যে L2 - L1 বাই L1 ইন্টু T2 - T1। মানে কোনো একটা বস্তু রয়েছে, কোনো একটা পদার্থ রয়েছে, সেটার একক দৈর্ঘ্য মানে প্রথমে যে দৈর্ঘ্য ছিল, আমরা যদি একক পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করি তাহলে সেক্ষেত্রে তার যেটা দৈর্ঘ্য প্রসারণ ঘটে সেটাকেই আমরা তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে থাকি। তাহলে কোনো একটা দণ্ডের কোনো একটা ধাতব দণ্ড হতে পারে, তাহলে সেই ক্ষেত্রে তার প্রাথমিক দৈর্ঘ্য যদি L1 হয়, প্রাথমিক দৈর্ঘ্য যদি L1 হয়, এবং পরে যখন উষ্ণতা T1 ডিগ্রি সেলসিয়াস থেকে যখন T2 ডিগ্রি সেলসিয়াস করা হয়, মানে প্রথমে T1 উষ্ণতায় দৈর্ঘ্য ছিল L1, পরে উষ্ণতা বাড়িয়ে T2 করা হলে দৈর্ঘ্য হয়ে গেল L2। তাহলে এক্ষেত্রে দৈর্ঘ্য বাড়লো কতটা? L2 - L1, এতটা দৈর্ঘ্য বাড়লো। তাহলে সেক্ষেত্রে প্রাথমিক দৈর্ঘ্যের সাপেক্ষে মানে L1 এর সাপেক্ষে দৈর্ঘ্য কতটা বৃদ্ধি পেয়েছে? তাহলে L2 - L1 বাই L1। এবার দেখো এটা 1 ডিগ্রির জন্য বৃদ্ধি পায়নি, ধরো সেটা 10 ডিগ্রির জন্য বৃদ্ধি পেয়েছে, তাই না? T2 - T1 ধরো এটা 10 ডিগ্রি, তাহলে 10 দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে কতটা দৈর্ঘ্য প্রসারণ ঘটেছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে এটাকে এই যে L2 - L1, L2 - L1 বাই L1, এই পুরো জায়গাটাকে যদি আমরা কতটা উষ্ণতার পার্থক্য ঘটালাম বা কতটা উষ্ণতা বাড়ালাম সেই পরিমাণটা দিয়ে বা উষ্ণতার ব্যবধান বা অন্তর দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে সেক্ষেত্রে আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক অর্থাৎ আলফাটা পেয়ে যাই। এবং যখনই তোমরা মাধ্যমিক পরীক্ষা হোক বা সেকেন্ড সামেটিভ পরীক্ষা হোক, যখনই এরকম কোনো রাশিমালা লিখবে, সেই প্রত্যেকটা রাশিমালাতে যে যে সিম্বলগুলো তোমরা ইউজ করছো, ধরো এক্ষেত্রে L1, L2, T2, T1, এগুলো প্রত্যেকটা কি নির্দেশ করছে সেটা অবশ্যই তোমরা মেনশন করে দেবে। তাহলে এই ক্ষেত্রে আমরা এটা এই জায়গাটা পাই, মানে আলফাকে এরকমভাবে লেখা যায়। এবার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক আমরা কি লিখবো? দেখো উপরে L2 - L1 মানে প্রাথমিক দৈর্ঘ্য এবং অন্তিম দৈর্ঘ্য, তাই না? অন্তিম দৈর্ঘ্য থেকে মানে L2 থেকে প্রাথমিক দৈর্ঘ্য মাইনাস করলে যে দৈর্ঘ্যটা পায়, তাহলে সেটাও এক ধরনের দৈর্ঘ্য, তাহলে তার একক মানে দৈর্ঘ্যের একক। নিচে L1 প্রাথমিক দৈর্ঘ্য মানে সেটাও একটা দৈর্ঘ্যের একক, এবং T2 - T1 মানে উষ্ণতার পার্থক্য, সেটাও এক ধরনের উষ্ণতা, তাহলে তার একক মানে উষ্ণতার একক। এবার দেখো উপরে দৈর্ঘ্যের একক নিচে দৈর্ঘ্যের একক কেটে যায়, তার মানে পড়ে থাকে উপরে 1, নিচে আছে উষ্ণতার একক। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটাতে আমার এমন কোনো রাশি নেই যেখানে আমাদের এই আলফার ভ্যালুটা নির্ভর করে। মানে আলফার একক যদি আমরা বের করতে চাই, সেখানে দেখতে পাচ্ছি যে আলফার একক শুধুমাত্র উষ্ণতার এককের উপর নির্ভর করে। দৈর্ঘ্যের একক যেহেতু কেটে যায়, তার জন্য দৈর্ঘ্যের এককের উপর কোনোভাবে নির্ভর করে না, শুধুমাত্র উষ্ণতার এককের উপর নির্ভর করে। তার জন্য আলফার যেটা ভ্যালু, যদি আমরা সিজিএস পদ্ধতিতে বলি সেলসিয়াস স্কেলে, তাহলে সেক্ষেত্রে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। দেখো যেহেতু উষ্ণতাটা নিচে রয়েছে, তাহলে আমরা লিখতে পারি পার ডিগ্রি সেলসিয়াস, পার ডিগ্রি সেলসিয়াসে লেখা যায়। কিন্তু পার কথাটা ইউজ না করে আমাদের বেটার হবে যে সেটা আমরা পার না লিখে ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1 মানে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স এটা লিখতে পারি। একই রকমভাবে ফারেনহাইট স্কেলে দেখো ডিগ্রি ফারেনহাইট ইনভার্স, কেলভিন স্কেলে কেলভিন ইনভার্স, পার কেলভিন এভাবে লেখা যায়। কিন্তু তোমরা পার কথাটা ইউজ করবে না, যেহেতু ক্লাস 11-12 যখন যাবে তখন সেক্ষেত্রে পার কথাটা ব্যবহার করা ঠিকমতো গ্রহণযোগ্য হয় না। এরপর দেখো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কে, তাহলে রাশিমালাতে আমরা দেখতে পাচ্ছি যে এটা দুটো দৈর্ঘ্যের অনুপাত, তাই না? দৈর্ঘ্যের ব্যবধান এবং এখানে নিচে প্রাথমিক দৈর্ঘ্য, তাহলে সেটা কেটে যায়। তার জন্য কি হয়, এটা দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না, শুধুমাত্র উষ্ণতার এককের উপর নির্ভর করে।
এছাড়া আমাদের প্রশ্ন ছিল যে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে অনুপাত কত। আমরা জানি যেটা ভ্যালু সেটা হচ্ছে আলফা ইজিক্যাল টু বিটা বাই টু ইজিক্যাল টু গামা বাই থ্রি। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, বিটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, গামা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। এদের মধ্যে রিলেশন হচ্ছে আলফা ইজিক্যাল টু বিটা বাই টু ইজিক্যাল টু গামা বাই থ্রি। আমাদের বলেছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক মানে বিটা এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক অর্থাৎ গামার মধ্যে রিলেশন, তার মানে বিটা বাই টু ইজিক্যাল টু গামা বাই থ্রি। এবার এই গামাটাকে তুমি নিচে চলে আনো, মানে নিয়ে আসো এখানে, তাহলে বিটা বাই গামা হয়ে যাবে। আর টুটাকে তুমি উপরের দিকে নিয়ে চলে আসো, তাহলে টু বাই থ্রি, তাই না? তাহলে বিটা বাই গামা তুমি পেয়ে যাচ্ছ টু বাই থ্রি। তার মানে 2:3 এটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের অনুপাত। নেক্সট কোশ্চেনে চলে যাব। দেখো কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কাকে বলে। দেখো আনসারে তোমরা লিখবে যে কোনো কঠিন পদার্থের প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক ক্ষেত্রফলে যে ক্ষেত্র প্রসারণ ঘটে সেটাকে আমরা বলবো তার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। বিষয়গুলো দেখবে তোমাদের টেক্সট বুকের মধ্যে দেওয়া হয়েছে। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক সবগুলোর ডেফিনেশন প্রায় একই, শুধুমাত্র এই জায়গাটা দৈর্ঘ্য প্রসারণের ক্ষেত্রে তোমরা বলবে প্রতি একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য প্রসারণ হয়, ক্ষেত্র প্রসারণের ক্ষেত্রে তোমরা বলবে প্রতি একক ক্ষেত্রফলে যে ক্ষেত্র প্রসারণ ঘটে, আয়তন প্রসারণে বলবে তোমরা যে প্রতি একক আয়তনে যে আয়তন প্রসারণ হয়। বাদ বাকি জিনিসগুলো একই থাকবে, নিয়ে তোমরা ডেফিনেশনগুলো নিজেরাই লিখতে পারবে। তাহলে এখানেও ধরো প্রাথমিক ক্ষেত্রফল ছিল S1, পরে হয়েছে S2, তাহলে কতটা বাড়লো? S2 মাইনাস S1 এতটা বাড়লো। কার রেসপেক্টে? S1 এর রেসপেক্টে, তাই জন্য নিচে S1। উষ্ণতা কতটা বাড়িয়েছো? T1 থেকে T2 করেছো, তার মানে T2 মাইনাস T1 এটা হচ্ছে উষ্ণতার পার্থক্য। তাহলে সেটা দিয়ে যদি আমরা মাইনাস করে দিই, নিয়ে তারপরে আমরা পুরোটাকে ভাগ করে দিই, তাহলে আমরা পেয়ে যাবো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা সমান হচ্ছে S2 মাইনাস S1 বাই S1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে আশা করি তোমরা পরেরটা মানে কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক সেটাও ইজিলি বলতে পারবে। এখানে একই রকমভাবে দেখো যে প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক আয়তনে যে আয়তন প্রসারণ হয় তাকে আমরা আয়তন প্রসারণ গুণাঙ্ক বলবো। তার মানে এখানে হয়ে যাচ্ছে V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1। কেন হলো এখানে? তার কারণ আয়তনটা প্রথমে V1 ছিল, পরে V2 হয়েছে, তাহলে কতটা আয়তন বেড়েছে? V2 মাইনাস V1। আর প্রাথমিক আয়তন ছিল V1, তার জন্য নিচে V1 বসাবো। উষ্ণতা কতটা বাড়িয়েছি? T2 মাইনাস T1, তার জন্য উষ্ণতা দিয়ে ভাগ করব। কেন? তার কারণ প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে বলা হয়েছে, তাহলে 10 ডিগ্রি যদি হয় তাহলে 10 দিয়ে ভাগ করবো, তবে তো আমি 1 ডিগ্রি পাবো। যদি T2 মাইনাস T1 এর ভ্যালুটা ধরো 5 ডিগ্রি হয়, তাহলে 5 ডিগ্রিতে সেই আয়তন প্রসারণ ঘটেছে, তাহলে 1 ডিগ্রিতে কত? তাহলে 5 দিয়ে ভাগ করতে হবে। তার জন্য আমরা T2 মাইনাস T1 দিয়ে সবসময় ভাগ করি। এরপরে নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। দেখো এই কোশ্চেনটা তোমাদের আসে, মানে যে কোনো একটা আসবে, হয়তো বলবে আলফা মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কর সিজিএস একক কি বা এসআই একক কি, বা বিটার বলতে পারে বা গামার বলতে পারে। আলফার ক্ষেত্রে দেখতে পাচ্ছ পার ডিগ্রি সেলসিয়াস, বিটারও একই, এবং গামা দুটো মানে তিনটেরই একক হচ্ছে একই। তার কারণ এদের একক দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্যের উপর নির্ভর করে না, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একক ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, বা গামার যেটা একক সেটা আয়তনের এককের উপর নির্ভর করে না। সবগুলো কি হয়? কেটে যায়। কেটে যাওয়ার ফলে শুধুমাত্র নিচে 1 বাই উষ্ণতা পড়ে থাকে, তাই না? 1 বাই উষ্ণতার একক, তার মানে সব ক্ষেত্রে আমরা উষ্ণতার এককটাই পাই। সেটা আইদার সেটা হতে পারে আলফা, বিটা বা গামা, যা হোক না কেন সবগুলোর সিজিএস একক পার ডিগ্রি সেলসিয়াস, বা আমি যেটা বললাম যে তোমরা লিখবে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। একই রকমভাবে যদি এসআই ইউনিট বলে তাহলে প্রত্যেকটার কেলভিন ইনভার্স, মানে কেলভিন টু দি পাওয়ার -1, কেমন? কেলভিন টু দি পাওয়ার -1 বা কেলভিন ইনভার্স বা পার কেলভিন, এগুলো হচ্ছে একক। এরপরে নেক্সট কোশ্চেন হচ্ছে দ্বিধাতব পাতের দুটি ব্যবহার লেখো। অনেক সময় 1 মার্কসের প্রশ্ন আসে, 1 নম্বরে 1 মার্কে তোমাদের প্রশ্ন আসবে যে দ্বিধাতব পাতের একটি ব্যবহার লেখো। তোমরা লিখবে ফায়ার অ্যালার্ম যন্ত্রে দ্বিধাতব পাত ব্যবহার করা হয়। কোনো জায়গায় যদি আগুন ধরে যায় তাহলে উত্তপ্ত হয়ে সেই ফায়ার অ্যালার্মের মধ্যে যে দ্বিধাতব পাতটা থাকে সেটা বেঁকে গিয়ে টাচ হয়ে যায়। টাচ হয়ে যাওয়ার ফলে বর্তনীটা এতক্ষণ ওপেন সার্কিট ছিল সেটা ক্লোজ সার্কিট হয়ে যায়। ক্লোজ সার্কিট হয়ে যাওয়ার ফলে তড়িৎ যায় এবং কলিং বেলটা বাজতে শুরু করে। তখন মানুষজন সতর্ক হয়ে যায়। এবং আরও একটা রাস্তা থাকে, অল্টারনেটিভ একটা রাস্তা থাকে, সেই সিঁড়ি দিয়ে বা রাস্তা দিয়ে দেখবে ব্যাংকের ক্ষেত্রেও তোমরা দেখেছো সেই রাস্তা দিয়ে বেরোনোর একটা পথ থাকে। তাহলে ফায়ার অ্যালার্ম যন্ত্র ব্যবহার করা হয়। থার্মোস্ট্যাট যন্ত্র মানে তোমরা দেখেছো ইলেকট্রিক ইস্ত্রি হতে পারে, বা ঘর গরম রাখার জন্য রুম হিটার যে যন্ত্র, সেগুলোতেও কিন্তু ব্যবহার করা হয়। এবং এতে দ্বিধাতব পাত ব্যবহার করা হয়, যেটা নির্দিষ্ট উষ্ণতায় বেঁকে গিয়ে বর্তনী ছিন্ন করে। যখন একটা হিটার তুমি জামা আয়রন করছো, দেখেছো এখনকার হিটারগুলোতে কি হয়, তুমি সুইচ অন করে রেখেছো কিন্তু কিছুক্ষণ পর পর সেটা লাইটটা নিভে যায়, মানে বর্তনীটা অফ হয়ে যায়, কারেন্টটা আসা বন্ধ হয়ে যায়।
আবার তুমি জামা আয়রন করছো, আবার 1 মিনিটের মধ্যে আবার সেটা জ্বলে ওঠে। এটা কেন হয়? তার কারণ হচ্ছে যদি বেশি তাপ চলে আসে তাহলে সেক্ষেত্রে হিটারের মধ্যে যে ওয়্যারগুলো আছে সেগুলো গলে নষ্ট হয়ে যেতে পারে, পুড়ে যেতে পারে। এটা যেন না হয় তার জন্য একটা নির্দিষ্ট উষ্ণতায় পৌঁছানোর পর সেটা অন্যদিকে বেঁকে যায়, বেঁকে যাওয়ার ফলে কি হয়, সেটা বর্তনীটা ছিন্ন হয়ে যায়। আবার যখন জামা আয়রন করতে করতে ঠান্ডা হয় তখন আবার বেঁকে গিয়ে বর্তনী টাচ হয়ে যায়, তখন আবার কারেন্ট আসতে শুরু করে। তাহলে স্বয়ংক্রিয় একটা সিস্টেম এখানে তৈরি করা হয়। তার মানে থার্মোস্ট্যাট যন্ত্রে আমরা এরকমভাবে দ্বিধাতব পাতকে ব্যবহার করতে পারি। হিটারেও একই রকমভাবে ব্যবহার করা হয়ে থাকে। এরপরে নেক্সট দেখো কোশ্চেন হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এবং আপাত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে। প্রথমে আমরা দেখব প্রকৃত প্রসারণ। প্রকৃত প্রসারণ মানে কি, কোন একটা পাত্রে ধরো তরল নিয়েছো, তাহলে শুধুমাত্র সেই তরলটার যে প্রসারণ হলো তাপ দেওয়ার ফলে কোন একটা তরলে যেটা প্রসারণ হয়েছে সেটা হচ্ছে অ্যাকচুয়াল যেটা প্রসারণ, সেটা হচ্ছে আমাদের প্রকৃত প্রসারণ। কিন্তু আপাত প্রসারণ মানে কি? আপাত প্রসারণ মানে তুমি যেটা দেখতে পাচ্ছ, ধরো একটা ধাতুর পাত্রে তুমি জল গরম করছো, সেখানে তুমি দেখছো যে কিছু একটা প্রসারণ হয়েছে, কিন্তু এটা ওই জলের প্রকৃত প্রসারণ আমরা বলতে পারবো না। কেন? তার কারণ যখন ওই পাত্রে নিয়ে জলটাকে গরম করছে তখন পাত্রেরও কিছু প্রসারণ হচ্ছে, পাত্রের কিছুটা প্রসারণ হচ্ছে বলে আলটিমেটভাবে আমরা জলে যতটা প্রসারণ হওয়া দরকার, মানে এতটা প্রসারণ ধরো হবে জলে, সাপোজ সেক্ষেত্রে ধরো এতটা হচ্ছে, কিছুটা কম আমরা দেখতে পাচ্ছি। কেন কম দেখতে পাচ্ছি? তার কারণ পাত্রটাও আয়তনে বেড়ে গেছে তাপ দেওয়ার ফলে। তাহলে এই যে প্রসারণ সেটা হচ্ছে আপাত প্রসারণ, যেটা আমরা মনে হয় যে এটা প্রসারণ হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে আমাদের যে আপাত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে। প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বাড়ালে প্রতি একক আয়তনে যে আপাত প্রসারণ ঘটে সেটাকে আমরা আপাত প্রসারণ গুণাঙ্ক বলবো। মানে গামা এ, এ মানে অ্যাপারেন্ট ভাবতে পারো, অ্যাপারেন্ট মানে আপাত। তাহলে কতটা আয়তন বাড়লো? V2 - V1, প্রথমে ছিল V1, আর উষ্ণতা T2 - T1 দিয়ে ভাগ করবো, তার মানে পেয়ে যাব আয়তন প্রসারণ গুণাঙ্ক, সেটা অবশ্যই আপাত প্রসারণ গুণাঙ্ক। আর প্রকৃত হলে একই রকম, শুধুমাত্র এখানে আমরা আপাত প্রসারণের কথা বললাম, এখানে আমরা প্রকৃত প্রসারণের কথা বলবো। মানে এই জায়গাটাতে প্রতি একক আয়তনে যে পরিমাণ প্রকৃত প্রসারণ ঘটে এই কথাটা অ্যাড করে দেবে, তাহলে আর কোনো অসুবিধা নেই। এখানে গামা আর মানে রিয়েল, রিয়েল মানে প্রকৃত, প্রকৃত প্রসারণ কতটা ঘটেছে। প্রথমে V1 ছিল, পরে V2 হয়েছে, কতটা প্রসারণ হয়েছে? তাহলে V2 - V1। প্রথমে কতটা ছিল? V1, তাহলে V1 দিয়ে ভাগ করব। আর উষ্ণতা কতটা বাড়িয়েছো? T2 - T1, সেটা দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমরা পেয়ে যাব প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। এরপরে নেক্সট কোশ্চেনে চলে যাব। দেখো স্থির চাপে আয়তন গুণাঙ্ক বলতে কি বোঝো। এখানে দেখো স্থির চাপে মানে আমরা চাপটাকে স্থির রাখবো, নিয়ে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা বাড়াবো 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি, 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি বাড়াবো, তাহলে তার যে আয়তন ছিল সেই আয়তনের প্রতি একক আয়তনে মানে পার ইউনিট ভলিউমে যে আয়তন বাড়বে সেটাকে আমরা বলবো ওই গ্যাসের আয়তন গুণাঙ্ক, এবং অবশ্যই সেটা হচ্ছে স্থির চাপে। কেন? চাপটাকে আমরা স্থির রেখেছি। তাহলে এক্ষেত্রে গাণিতিকভাবে আমরা কিভাবে প্রকাশ করতে পারবো? দেখো এটা আমি রায়মার্টিন থেকে দেখিয়েছি, রায়মার্টিনে ঠিক মতো দেওয়া ছিল, তাই জন্য রায়মার্টিন থেকে আমি এটা দেখাচ্ছি। গাণিতিক রূপ, 0 ডিগ্রিতে আয়তন ছিল V0, পরে উষ্ণতা বাড়িয়ে আমি T ডিগ্রি সেলসিয়াস করলাম, আয়তন হয়ে গেল VT মানে ভলিউম অ্যাট দ্য টেম্পারেচার T। তাহলে উষ্ণতা কতটা বাড়ালাম? উষ্ণতা বাড়ালাম আমি 0 থেকে T করলাম, 0 থেকে 10 করলাম, তাহলে বাড়ালাম কত? 10 ডিগ্রি। 0 থেকে 15 ডিগ্রি করলাম, তার মানে বাড়ালাম কত? 15 থেকে 0 বাদ দিলে 15ই হয়। একই রকমভাবে 0 থেকে T ডিগ্রি করলাম, তার মানে উষ্ণতা আমরা বাড়ালাম T ডিগ্রি সেলসিয়াস। তাহলে আয়তন বৃদ্ধি কত হলো? V0 থেকে আয়তন বেড়ে VT হয়েছে, তাহলে VT - V0, তাহলে উপরে VT - V0, নিচে হচ্ছে V0, কত উষ্ণতা বাড়িয়েছি? T ডিগ্রি, তাই জন্য T দিয়ে ভাগ করব, তাহলে গামা P, তাই না? গামা P মানে স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্ক, সেটা হচ্ছে VT - V0 বাই V0 × T। এখানে স্থির চাপে বলেছে, যদি প্রশ্ন আসে স্থির আয়তনে মানে গামা V, তখনও তোমরা একই রকমভাবে লিখবে, সেখানে চাপ স্থির এর বদলে তোমরা লিখবে আয়তন স্থির। কেমন? আয়তন স্থির রেখে, বাদ বাকি পুরো জিনিসটা একই রকম হবে। এরপরে দেখো এটাও একটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তামা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান 17 × 10⁻⁻⁶ ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে 1 সেমি, দেখো এটা প্রথমে লিখবে কেমন, 1 সেমি দৈর্ঘ্যের কোনো তামার দণ্ডের উষ্ণতা যদি আমরা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করি। কেন সেলসিয়াস বলছি? কারণ দেখতেই পাচ্ছ এটা সিজিএসে বলেছে, সেলসিয়াস ইউনিটে বলেছে। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস যদি আমরা বাড়াই, তাহলে প্রাথমিক যে দৈর্ঘ্য ছিল, ইনিশিয়াল যে লেন্থটা ছিল, সেই লেন্থের সেই দৈর্ঘ্যের 17 × 10⁻⁶ এত অংশ দৈর্ঘ্য বৃদ্ধি হয়।
যদি এখানে কেলভিন ইনভার্স থাকে তাহলে তোমরা এখানে 1 কেলভিন বলবে, তাই না? এরপরে নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। দেখো আমাদের প্রশ্ন হচ্ছে তরলের প্রকৃত এবং আপত্ত প্রসরণ গুণাঙ্কের মধ্যে কোনটা নিজস্ব ধর্ম। 1 মার্কসের অনেক সময় প্রশ্ন আসে, তখন তোমরা বলবে যে প্রকৃত প্রসরণ গুণাঙ্কটা হচ্ছে তরলের নিজস্ব ধর্ম। কেন? তার কারণ হচ্ছে যে আপত্ত প্রসারণ গুণাঙ্ক যেটা আমরা দেখলাম সেটা মানে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এবং পাত্রের উপাদানের আয়তন প্রসারণ গুণাঙ্ক এটার অন্তর। মানে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ধরো 10, সেখান থেকে পাত্রের আয়তনের উপাদান গুণাঙ্ক হয়তো হয়ে যাচ্ছে 1, তাহলে 10 থেকে 1 মাইনাস করব, হয়ে যাচ্ছে আমার 9, তাহলে সেটা হবে আমার আপত্ত প্রসারণ গুণাঙ্ক। তাহলে আপত্ত প্রসারণ গুণাঙ্ক বের করার জন্য আমার প্রকৃত থেকে মানে অ্যাকচুয়াল যেটা প্রসারণ সেখান থেকে আমরা যদি পাত্রেরটা মাইনাস করি তাহলে সেটা আমরা সেই যে পার্থক্যটা হবে সেটা হচ্ছে আপত্ত প্রসারণ গুণাঙ্ক। তাহলে আপত্ত প্রসারণ গুণাঙ্ক বের করার উপায় হচ্ছে প্রকৃত থেকে পাত্রেরটা মাইনাস করব। তার মানে আপতটা তাহলে নির্ভর করছে পাত্রের উপাদানের উপর। কিভাবে নির্ভর করছে? আমি বলছি প্রকৃতটা 10, পাত্রের যেটা আয়তন প্রসারণ গুণাঙ্ক সেটা 1, তাহলে 10 থেকে 1 মাইনাস করে 9 পাচ্ছি। এবার প্রকৃত তো সবসময় একই থাকবে, প্রকৃত 10ই আছে। এবার ধরো পাত্রেরটা হয়ে গেছে 1-এর বদলে 2, তাহলে 10 থেকে 2 বাদ দিচ্ছি, এখন আপত্ত প্রসারণ হয়ে যাচ্ছে কত? 8। তাহলে পাত্রের উপাদান যদি কম বেশি হয় তাহলে সেক্ষেত্রে আপত্ত প্রসারণ গুণাঙ্কের মানটা কম বেশি হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আপত্ত প্রসারণ গুণাঙ্কের মানটা পাত্র ভেদে আলাদা আলাদা হয়। মানে পাত্রের উপাদান যদি কম বেশি হয় তাহলে সেক্ষেত্রে আপত্ত প্রসারণ গুণাঙ্কের মানটাও কিন্তু একই মানে আলাদা আলাদা হবে, এটাই কিন্তু দেওয়া হয়েছে। তারপর দেখো অন্যদিকে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক শুধুমাত্র তরলের বৈশিষ্ট্য, তাই না? প্রকৃত প্রসারণ গুণাঙ্ক শুধুমাত্র তরলের বৈশিষ্ট্য, পাত্রের উপাদান নিরপেক্ষ, মানে পাত্রের উপাদানের উপর প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কোনোভাবেই নির্ভর করে না। তাই যে পাত্রেই রাখা হোক না কেন তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সব সময় নির্দিষ্ট উষ্ণতায় অপরিবর্তনীয় হয়, মানে একই থাকে, একটা নির্দিষ্ট উষ্ণতায় একই থাকে। তার জন্য প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সেটা হচ্ছে তরলের নিজস্ব ধর্ম। এরপরে নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। দেখো গ্যাসের ক্ষেত্রে দুই প্রকার প্রসারণ গুণাঙ্ক থাকে কেন? মানে একটা হচ্ছে স্থির চাপে এবং একটা হচ্ছে স্থির আয়তনে। কঠিন বা তরলের তুলনায় গ্যাসের প্রসারণশীলতা অনেকটা বেশি। তোমরা জানো যতটা প্রসারণ হবে একই পরিমাণ যদি তাপ দেওয়া হয় তাহলে কঠিনে যতটা প্রসারণ হবে তরলের প্রসারণটা আর একটু বেশি হবে, গ্যাসের প্রসারণটা আর একটু বেশি হবে, তাই না? তাহলে অবস্থা ভেদে উষ্ণতা পরিবর্তনে গ্যাসের আয়তন অথবা চাপ দুইয়েরই পরিবর্তন ঘটতে পারে। উষ্ণতা যদি বাড়ায় তাহলে আয়তনটা বাড়ে, আমরা জানি গ্যাসের ক্ষেত্রে উষ্ণতা বাড়লে আয়তনটা বাড়ে, উষ্ণতা কমালে আয়তনটা কমে। একই রকম ভাবে চাপ যদি বাড়াও, চাপ বাড়লে তোমরা জানো বয়েলের সূত্র দেখেছো P সমানুপাতিক 1/v। তাহলে চাপ বাড়ালে আয়তনটা কমে আর চাপ কমালে আয়তনটা বাড়ে। যাই হোক, তাহলে সেক্ষেত্রে উষ্ণতা পরিবর্তন করলে গ্যাসের আয়তন এবং চাপ সবই কিন্তু পরিবর্তন হয়। উষ্ণতা যদি বাড়াও তাহলে সেক্ষেত্রে চাপটাও বাড়তে থাকে, তাই না? উষ্ণতা বাড়ালে অণুগুলো বেশি ছোটাছুটি করে, তাহলে চাপটা বেড়ে যায়। সুতরাং গ্যাসের তাপীয় আচরণ ব্যাখ্যা করার সময় চাপ ও আয়তনের যে কোনো একটাকে ধ্রুবক রাখে তারপরে অন্যটার আমাদের পরিবর্তন করতে হয় বা বিবেচনা করতে হয়, তাই না? যে কোনো একটাকে আমাকে স্থির রাখতে হয়, চাপ এবং আয়তনের মধ্যে কোনো একটাকে ধ্রুবক রাখতে হয়। এই কারণে গ্যাসের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্কের অস্তিত্ব থাকে। স্থির চাপ আয়তন গুণাঙ্ক আর একটা হচ্ছে স্থির আয়তনে চাপ গুণাঙ্ক। নেক্সট আমরা চলে যাব। দেখো তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে? লিখবে দেখো একক বেধ এবং একক প্রস্থচ্ছেদের কোনো ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পদার্থর দুই বিপরীত পৃষ্ঠ, একটা ঘনক আছে, ইউনিট লেন্থ হাইট সব কিছু একই, মানে ঘনক ভাবতে পারো। তাহলে তার একক বেধ এবং একক প্রস্থচ্ছেদের দুটো বিপরীত তল, এই তল এবং এই তল। তাহলে এই দিক থেকে এই দিকে বিপরীত দিকে যদি আমাদের মানে উষ্ণতার পার্থক্য যদি ইউনিট হয়, মানে একক উষ্ণতার পার্থক্য যদি হয়, তাহলে সেক্ষেত্রে এক তল থেকে অন্য তলে, ধরো এইদিকে উষ্ণতা বেশি এদিকে উষ্ণতা কম, তাহলে বেশি উষ্ণতার বস্তু থেকে কম উষ্ণতার দিকে তাপটা যাবে। তাহলে একক সময়ে মানে এই দুটো কি বললাম আমি পুরো, দেখো একক বেধ এবং একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো একটা পদার্থ, তার দুটো বিপরীত তল বা দুটো বিপরীত পৃষ্ঠের উষ্ণতা পার্থক্য যদি একক হয়, তাহলে এই পৃষ্ঠ থেকে বেশি উষ্ণতা পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে লম্বভাবে 1 সেকেন্ডে যে পরিমাণ তাপ যায় সেটাকে আমরা বলবো ওই পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক। এর সাথে প্রশ্ন ছিল শূন্যস্থানে তাপ পরিবাহিতাঙ্কের মান কত? ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে শূন্যস্থানে তাপ পরিবাহিতাঙ্কের মান হচ্ছে 0। এরপরে নেক্সট কোশ্চেনে চলে যাব, কোনো কঠিন বস্তুর তাপীয় পরিবহন মানে কিউ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? দেখো এখানে 4টে বিষয়ের উপর নির্ভর করে। ফাইনাল যে রিলেশন সেটা যদি তোমরা মনে রাখো সেখান থেকেও তোমরা করতে পারবে। দেখো
প্রথমত নির্ভর করে উষ্ণতা পার্থক্য, মানে দুই পৃষ্ঠের উষ্ণতা পার্থক্য যত বেশি হবে তত বেশি পরিমাণে তাপ পরিবাহিত হবে। উষ্ণতা পার্থক্য যদি 10 হয় তাহলে যে তাপ যাবে, উষ্ণতা পার্থক্য যদি 100 হয় তাহলে তাপটা বেশি পরিমাণে পরিবাহিত হবে। তার মানে θ1 এবং θ2 যে ডিফারেন্স সেটা যত বেশি হবে সেখানে বেশি পরিমাণে তাপ পরিবাহিত হবে। এখানে আমি θ2 - θ1 করতে পারতাম, আমি এখানে θ1 - θ2 করেছি, তাহলে অবশ্যই θ1টা কী হবে, θ2 থেকে বেশি হবে। এরপরে নেক্সট দেখো আর কিসের উপর নির্ভর করে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর সমানুপাতিক। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে তাপটা বেশি পরিবাহিত হবে। বেধের সঙ্গে ব্যস্তানুপাতিক। বেধ যদি বাড়ে, বেধটা এতটুকু না হয় যদি আরও মোটা হয়, যদি বেধটা বাড়ে তাহলে পরিবাহিত তাপ কমবে, মানে কম তাপ যাবে। আর বেধ যদি ছোট হয় তাহলে বেশি তাপ যাবে। তার মানে বেধের সঙ্গে ব্যস্তানুপাতিক। আর সময়ের সঙ্গে সমানুপাতিক। কেন? 2 মিনিটে যে তাপ যাবে 20 মিনিটে নিশ্চয় বেশি তাপ যাবে, তাহলে সময় বাড়লে পরিবাহিত তাপটা বেশি হয়। তাহলে আমরা পেয়ে গেলাম, প্রথমে কি পেয়েছিলাম, θ1 এবং θ2 এর যে ডিফারেন্স, উষ্ণতার পার্থক্য, দুই পৃষ্ঠের উষ্ণতা পার্থক্য সঙ্গে সমানুপাতিক, তার জন্য উপরে বসবে। তারপরে দেখলাম আমরা বেধের সঙ্গে ব্যস্তানুপাতিক, তার মানে ডিটা নিচে আসবে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক, তার মানে উপরে যাবে। উষ্ণতার সঙ্গে সমানুপাতিক মানে টিটাও উপরে যাবে। তাহলে কিউ প্রপোর্শনাল a ইন্টু θ1 - θ2 ইন্টু টি বাই ডি। কেমন? তাহলে এটা হচ্ছে রিলেশন। এবং যখন আমরা সমানুপাতিক চিহ্নটাকে তুলব এবং সমান চিহ্ন দেব, তখন আমাদের একটা সমানুপাতিক ধ্রুবক আনতে হবে, সেটা হচ্ছে কে, সেটাকে আমরা বলি তাপ পরিবাহিতাঙ্ক। এবং এখান থেকে তোমাদের যদি বলে তাপ পরিবাহিতাঙ্ক তাহলে কি হচ্ছে, কে মানে কি, কে মানে তোমরা কি বলতে পারবে, দেখো কিউ এর সঙ্গে ডিটা এদিকে আসবে তাহলে গুণ হয়ে যাবে, তাহলে কিউ ইন্টু ডি হবে। নিচে দেখো আমার চলে আসবে কি, এ চলে আসবে, তার সঙ্গে চলে আসবে θ1 - θ2 আর টি, এগুলো চলে আসবে, তাই না? তাহলে কে মানে কিউ ইন্টু ডি এটা চলে আসবে, আর বাদ বাকি এই জায়গাটা আমার এখানে নিচে চলে আসবে, এই নিচে চলে আসবে। তাহলে এটা হচ্ছে কে, মানে তাপ পরিবাহিতাঙ্কের মানে রাশিমালা। এবার এখান থেকে যদি তোমাকে জিজ্ঞাসা করে যে এটার একক কি হবে, মানে এটার একক আমরা বের করব। দেখো সিজিএস একক হচ্ছে ক্যালোরি সেন্টিমিটার ইনভার্স, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, সেকেন্ড ইনভার্স। দেখো আমরা যদি দেখি, দেখো কিউ এর একক হচ্ছে ক্যালোরি, ডি মানে বেধ, তাহলে একক হচ্ছে সেন্টিমিটার, নিচে ক্ষেত্রফল মানে সেন্টিমিটারের স্কোয়ার, তাহলে উপরে সেন্টিমিটার নিচে সেন্টিমিটার স্কোয়ার, তাহলে উপরে পাওয়ার কিছু না মানে 1, নিচে আছে সেন্টিমিটার স্কোয়ার, যখন উপরে যাবে তখন সেটা মানে সেন্টিমিটার স্কোয়ার মানে 2 আছে সেন্টিমিটার মাথায়, উপরে গেলে সেটা কি হবে -2, তার মানে সেন্টিমিটার মাথায় 1 - 2 মানে সেটা হয়ে যাচ্ছে -1। θ2 - θ1 সেটা ডিগ্রি সেলসিয়াস, উপরে গেলে কি হবে, ডিগ্রি সেলসিয়াসের মাথায় -1। টি মানে এক্ষেত্রে আমাদের কি সময় সেকেন্ড, উপরে গেলে হয়ে যাবে সেকেন্ড টু দি পাওয়ার -1 মানে সেকেন্ড ইনভার্স। তাহলে এটাই কিন্তু লেখা হয়েছে। একই রকমভাবে যদি আমরা দেখি এই জায়গাটা এসআই একক, তাহলে এসআই এ দেখবে কিউ এর একক হচ্ছে জুল, তাহলে জুল লিখবো। ডি মানে হচ্ছে মিটার, আর নিচে হচ্ছে মিটারের স্কোয়ার, তাহলে মিটার টু দি পাওয়ার 1 - 2, তাহলে মিটারের কি হবে -1 হবে। আর এটা হচ্ছে কি কেলভিন, তাহলে কেলভিনটা উপরে যাবে, আর সেকেন্ডটাও -1 হয়ে যাবে। এবার দেখো খেয়াল করো, আমরা এখানে পেয়ে যাচ্ছি জুল, দেখো এখানে আমরা কি পাচ্ছি, এখানে পাচ্ছি জুল সেকেন্ড ইনভার্স। জুল সেকেন্ড ইনভার্স মানে কি, জুল সেকেন্ড ইনভার্স মানে ওয়াট, তাহলে এটার বদলে ওয়াট বসাবো, বাদ বাকি মিটার ইনভার্স কেলভিন ইনভার্স যা আছে বসিয়ে দেব। তাহলে ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স, এটা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক। অনেক সময় অপশান দেয় যে তাপ পরিবাহিতাঙ্কের কোনটি এসআই একক, সেখানে তোমরা প্রথম লাইনে অপশানটা পাচ্ছ না, কিন্তু দ্বিতীয় লাইনটা পাচ্ছ, তার জন্য দুটো ফর্মই তোমাদের জানতে হবে। এরপরে নেক্সট আমরা চলে যাব, দেখো তামার তাপ পরিবাহিতাঙ্ক 0.92 ক্যালোরি সেন্টিমিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স সেকেন্ড ইনভার্স বলতে কি বোঝো। তাহলে এখানে বলবো আমরা যে একক বেদ 1 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট তামার পাতে দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতা পার্থক্য একক, মানে এখানে কি 1 ডিগ্রি সেলসিয়াস সিজিএস, তাই না? 1 ডিগ্রি সেলসিয়াস যদি হয় তাহলে 1 সেকেন্ডে 0.92 এত ক্যালোরি তাপ উষ্ণ পৃষ্ঠ থেকে, মানে বেশি উষ্ণতার পৃষ্ঠ থেকে কম উষ্ণতার পৃষ্ঠ মানে শীতল পৃষ্ঠে লম্বভাবে পরিবাহিত হবে। এরপরে নেক্সট কোশ্চেনে চলে যাব। দেখো তড়িৎ পরিবহন এবং তাপীয় পরিবহনের মধ্যে সাদৃশ্য লেখো। এটা অনেক সময় 1 মার্কসও দিয়ে থাকে, 2 মার্কসও দিয়ে থাকে। যদি একটি পার্থক্য মানে একটা মিল বলে, সাদৃশ্য মানে মিল, তো সেক্ষেত্রে তোমরা লিখবে তাপ পরিবহনটা আমরা দেখলাম যে দুই প্রান্তে উষ্ণতার পার্থক্যের সঙ্গে সমানুপাতিক, উষ্ণতার পার্থক্য বেশি হলে তাপ বেশি পরিবাহিত হবে। একই রকমভাবে আমরা চলতড়িতে পড়েছিলাম যে
তড়িৎ পরিবহন নির্ভর করবে বিভব প্রভেদ বা বিভব পার্থক্যের সঙ্গে সমানুপাতিক। মানে বিভব পার্থক্য যদি বেশি হয়, VA মাইনাস VB যদি বেশি হয় তাহলে বেশি তড়িৎ যাবে, তাই না? তাহলে তড়িৎ পরিবহন নির্ভর করছে বিভব পার্থক্যের সঙ্গে সমানুপাতিক। একই রকমভাবে তাপ পরিবহন হচ্ছে দুই প্রান্তের উষ্ণতার পার্থক্যের সঙ্গে সমানুপাতিক। তাহলে এটা হচ্ছে ফার্স্ট মিল বা সাদৃশ্য। নেক্সট হচ্ছে দেখো, নেক্সট আমাদের মিল হচ্ছে যে তাপ পরিবহন এবং তড়িৎ পরিবহন উভয়ই পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক। মানে দুটোই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়লে তাপ পরিবহনও বাড়ে, তড়িৎ পরিবহনও। আমরা চলতড়িতে পড়েছিলাম যে তড়িৎ পরিবহনও কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। নেক্সট হচ্ছে তাপ এবং তড়িৎ পরিবহন উভয়ই পরিবাহীর দৈর্ঘ্যের সঙ্গে ব্যস্তানুপাতিক। দৈর্ঘ্য মানে এখানে আমরা যেটা বললাম বেদটাই হচ্ছে এখানে দৈর্ঘ্য। এরপরে নেক্সট আমরা কোশ্চেনে চলে যাব। দেখো আমাদের সমস্ত বড় প্রশ্নগুলো কভার হয়ে গেল। এবার 1 মার্কসের যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করে নেব। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে, এই যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা যখন এবিটি টেস্ট পেপার সলভ করবে বা তোমাদের স্কুলের টেস্ট পেপার সলভ করবে সেখানেও দেখবে এই প্রশ্নগুলো বারবার রিপিট হয়ে থাকে। তাই প্রত্যেকটা প্রশ্ন তোমরা ভালো মতোভাবে রেডি করে নেবে। দেখো প্রথম প্রশ্ন, কোনো কঠিন পদার্থের রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক কি? সিজিএস একক ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, এবং এসআই একক যদি বলে তাহলে তোমরা কি লিখবে? কেলভিন টু দি পাওয়ার -1। এখানে রৈখিক প্রসারণ না বলে যদি ক্ষেত্র প্রসারণ বলে, আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে, সব ক্ষেত্রে একক হবে একই। সিজিএস এটা, এসআই ইউনিট বলে এটা। এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখো, বলেছে একটি ইস্পাতের স্কেলে 20 ডিগ্রি সেলসিয়াসে সঠিক দৈর্ঘ্য পরিমাপ করে, যদি 30 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে পরিমিত দৈর্ঘ্য কত হবে? ধরো এটা একটা স্কেল, এটা দিয়ে কোনো একটা বস্তুকে মাপছি নিয়ে দুবার হলো, তাই না? মানে এরকমভাবে একবার মেপে তারপর একবার দুবার মাপলাম এবং দুবার সমান সমান হয়ে যাচ্ছে, একটু বেশি বা কম হচ্ছে না। এবার যদি 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হয়, এটা যেহেতু ধাতু, তাই না, ইস্পাত, তাহলে স্কেলটা একটু দৈর্ঘ্য বেড়ে যাবে। তার ফলে কি হবে? উষ্ণতা আমি আবার মাপছি যখন অন্য উষ্ণতায়, তখন ধরো এরকম মাপার পরে 2 নম্বরে দেখতে পাচ্ছি যে পরিমাপটা কি হলো আমার এরকম হয়ে যাচ্ছে, কিছুটা বেরিয়ে থাকছে। তাহলে আমরা দেখতে পাচ্ছিলাম ধরো প্রথমে 30 করে 60 সেন্টিমিটার হয়েছিল বস্তুটা, এখন আমরা দেখছি যে এখন হয়তো 58 সেন্টিমিটার এরকম হয়ে যাচ্ছে। তাহলে 2 সেন্টিমিটার কমে গেল। কেন? তার কারণ স্কেলটা বড় হয়ে গেছে। যেটা দিয়ে তুমি মাপছিলে সে স্কেলটা বড় হয়ে গেছে, তাহলে পরিমাপটা কি পাবো আমরা? পরিমিত দৈর্ঘ্যটা কমে যাবে। এই কারণে ধাতব স্কেল ব্যবহার না করে কাঠের স্কেল ইউজ করাটা বেটার, বা ইনভারের স্কেল ব্যবহার করা ঠিকঠাক হবে। এরপরে 3 নাম্বার প্রশ্ন দেখো, 3 নাম্বার প্রশ্নতে বলা হচ্ছে যে লোহা, তামা এবং ইনভারের মধ্যে কার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সবচেয়ে কম? ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। আনসার হচ্ছে ইনভারের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান সবথেকে কম। আয়তন প্রসারণ গুণাঙ্ক গ্যাসের ক্ষেত্রে মান কত? 1/273। এটা 1/273 এত কি ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। এটা হচ্ছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান। নেক্সট কোয়েশ্চেন 5 নম্বর প্রশ্ন দেখো, কঠিনের 3 প্রকার প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক হচ্ছে আলফা β/2 γ/3। এসআইতে তাপ পরিবাহিতাঙ্কের একক আমরা পড়লাম ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। নেক্সট তাপ পরিবাহিতাঙ্কের মাত্রীয় সংকেত, যে সমীকরণটা দেওয়া ছিল কে এর সমীকরণ, সেখান থেকে তোমরা বের করবে mL (T⁻³ 3 θ⁻1). আদর্শ পরিবাহী, দেখো এই কোশ্চেন দুটো তোমরা কনফিউশন কোনোভাবেই ক্রিয়েট করবে না। সেটা হচ্ছে আদর্শ পরিবাহী তাপ পরিবাহিতাঙ্ক যদি বলে তাহলে পরিবাহীর মধ্যে দিয়ে বেশি পরিমাণ তাপ যায়। পরিবাহী মানে তাপের পরিবাহী মানে বেশি তাপ যায়। তড়িতের পরিবাহী মানে তার মধ্যে তড়িতও যায়, তাই না? তাহলে সেক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কের মান কি হবে? অসীম হবে, তাই না? ইনফিনিটিভ হবে এই ক্ষেত্রে। আর যদি অন্তরক বলে, অন্তরক মানে তার মধ্যে দিয়ে তাপ কোনোভাবে পরিবাহিত হয় না, তার জন্য সেখানে তাপ পরিবাহিতাঙ্কের মানটা 0 হবে। এরপরে নেক্সট কোশ্চেন দেখো, তরলের প্রকৃত এবং আপাত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটা নিজস্ব ধর্ম? প্রকৃত প্রসারণ। কোন ধাতু তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি? রূপো, তোমরা এগুলো জানো। অধাতু বলে তোমরা লিখবে হীরক। এরপর দেখো এই প্রশ্নটা আমরা আসবো, ডিসকাস করব। লোহা এবং পিতলের দ্বিধাতব পাতকে গরম করা যদি হয় বা ঠান্ডা করা হয় তাহলে ভেতরের দিকে বা বাইরের দিকে কোন পাত থাকবে? তোমাদেরকে যে কোনো একটা দেবে, বলে উত্তপ্ত করা হলো, তাহলে সেক্ষেত্রে বাইরের দিকে কোন পাত থাকবে বা ভেতরের দিকে কোন পাত থাকবে? বা তোমাকে দিতে পারে ঠান্ডা করা হলো, তাহলে ভেতরের দিকে কোন পাত থাকবে বা বাইরের দিকে কোন পাত থাকবে? দুটো কনসেপ্ট তোমরা ভালোভাবে মনে রাখবে, তাতে তোমাদের যে কোনো প্রশ্ন আসুক না কেন তোমরা ইজিলি এবং কারেক্ট আনসার করে আসতে পারবে। মনে রাখবে, কোনো দ্বিধাতব পাত মানে ধরো এই একটা ধাতু তার সঙ্গে আর একটা ধাতুকে মিশিয়ে রিবেট করা হয়েছে, কিন্তু এদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলাদা আলাদা।
এবার কি হবে, যদি এমন হয় যে একে উত্তপ্ত করা হচ্ছে, উত্তপ্ত করা হলে যেটার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি হবে সেটা কি হবে, উপরে থাকবে। ধরো এরকম দ্বিধাতব পাত আছে, দ্বিধাতব পাত আছে, উপরে ধরো রয়েছে পিতল, নিচে আছে লোহা। তাহলে পিতল এবং লোহার মধ্যে আমরা জানি পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা বেশি, তাই জন্য উত্তপ্ত করা হলে কি হবে, আমরা দেখতে পাবো যে উপরে কি থাকবে, পিতলটা থাকবে, নিচে থাকবে লোহা। কেমন, উপরে পিতল মানে উপরে মানে কি, বাইরে, বাইরে পিতল, ভিতরে থাকবে লোহা। এটা কখন, যখন আমরা একে উত্তপ্ত করব। এবার আসি ঠান্ডা করলে কি হবে, যেমন এখানে প্রশ্ন দিয়েছে ঠান্ডা করলে কি হবে। ঠান্ডা করলে মনে রাখবে যার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি সে তত বেশি সংকুচিত হবে, মানে তত বেশি আয়তনটা কমে যাবে। তাহলে পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা বেশি ছিল, তাহলে ঠান্ডা হলে সেই পিতলটা ভেতরে থাকবে। মানে এবার যদি ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা করা হয়, ঠান্ডা করা হলে পিতলটা থাকবে, এই পিতলটা কি থাকবে, ভেতরে থাকবে। পিতলটা কোথায় থাকবে, ভেতরে থাকবে। প্রথমে ওপরে ছিল, উত্তপ্ত করলে, এবার ঠান্ডা করলে পিতলটা ভেতরে থাকবে। তাহলে ভেতরে পিতল আর বাইরে থাকবে কোনটা, বাইরে থাকবে লোহাটা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপর নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। এখানেও একই রকম প্রশ্ন দিয়েছে, লোহা এবং তামা যদি উত্তপ্ত করা হয়, এখানে দেখো কি বলা হচ্ছে, তাপীয় প্রসারণ মানে উত্তপ্ত করা হলো। তাহলে যার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সেটা বেশি, তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি, তাই জন্য তামাটা বাইরে, আর লোহারটা কম, তাই জন্য লোহা ভিতরে থাকবে। তাপীয় রোধের একক হচ্ছে দেখো জুল টু দি পাওয়ার -1 সেকেন্ড আর কেলভিন। কেমন, আর এখানে এটাকে আমরা কেলভিন ওয়াট ইনভার্সও লিখতে পারি। কেন, তার কারণ দেখো এটা আছে কি, আমি এইটাকে, এই জায়গাটা কীরকমভাবে লিখতে পারি, দেখো কে লিখতে পারি, নিচে লিখতে পারি দেখো জুল টু দি পাওয়ার -1, নিচে লিখলে শুধু জুল হবে। সেকেন্ড আছে, নিচে লিখলে সেকেন্ড টু দি পাওয়ার -1 হবে, তাই না। নিচে লিখলে যখন আমরা উপরে তুলবো তখন জুলটা হয়ে যাবে জুল টু দি পাওয়ার -1, সেকেন্ড -1টা হয়ে যাবে সেকেন্ড, তাই না। তাহলে এরকমভাবে লেখা যায়। এবার নিচে জুল সেকেন্ড টু দি পাওয়ার -1 মানে জুল পার সেকেন্ড, এটাই তো হচ্ছে ওয়াট। তাহলে নিচে হয়ে গেল কে বাই ওয়াট, কি হলো, নিচে কে বাই ওয়াট হয়ে গেল। এবার যখন আমরা কে লিখবো, ওয়াটটাকে যদি উপরে তুলি তাহলে কে ওয়াট টু দি পাওয়ার -1, তাহলে কে কেলভিন ওয়াট ইনভার্স, এটা হচ্ছে তাপীয় রোধের এসআই, এটা হচ্ছে একক। এরপর তাপীয় রোধের মাত্রা, তাপীয় পরিবাহিতা তোমরা পড়েছিলে এম এল টি টু দি পাওয়ার -3 থিটা টু দি পাওয়ার -1, এটা তোমরা পড়েছিলে। এবার রোধের ক্ষেত্রে উল্টো হয়ে যাবে, তাহলে এম এর মাথায় 1 ছিল সেটা -1 হয়ে যাবে, এল এর মাথায় 1 ছিল -1 হয়ে যাবে, টির মাথায় -3 ছিল সেটা +3 হয়ে যাবে, মানে টি টু দি পাওয়ার 3 হবে, থিটার মাথায় -1 ছিল সেটা হয়ে যাবে শুধু থিটা। এরপর নেক্সট কোশ্চেনে চলে যাব। দেখো এখানে বলা হচ্ছে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যদি 18 ইন্টু, দেখো এটা ইন্টু, হ্যাঁ 18 ইন্টু 10 টু দি পাওয়ার -6 এত ডিগ্রি সেলসিয়াস ইনভার্স যদি হয়, তাহলে রৈখিক প্রসারণ গুণাঙ্ক মানে আলফার মান কত হবে। আমাকে দিয়েছে গামা, আমাকে গামার মান দিয়েছে, আলফা জিজ্ঞাসা করেছে। আলফা মানে β/2 ইজ ইকুয়াল টু গামা/3। আমরা শুধু আলফা এবং গামার রিলেশন দেখব। তাহলে আলফা মানে কত হবে, তাহলে গামার ভ্যালু এটাকে আমরা 3 দিয়ে ভাগ করব। তাহলে এখানে ভাগ করার মধ্যে যেটা পড়ছে সেটা হচ্ছে 18কে 3 দিয়ে ভাগ করতে, তাহলে 6, তাহলে 6 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, এটা হচ্ছে রৈখিক প্রসারণ গুণাঙ্ক অর্থাৎ আলফা এর মান। নেক্সট কোশ্চেন নাম্বার 18 আমরা যাব। কোনো পরিবাহীর যদি দৈর্ঘ্য এল হয়, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি এ হয় এবং তাপ পরিবাহিত অঙ্ক যদি কে হয়, তাহলে তাপীয় রোধ আর এইচ মানে কি হয়, সেটা হচ্ছে এল বাই কে ইন্টু এ, এল বাই কে ইন্টু এ। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। দেখো লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান সেলসিয়াস স্কেলে বলেছে এত, তাহলে ফারেনহাইট স্কেলে কত, দেখো সরি সেলসিয়াস স্কেলে বলেছে এত, তাহলে কেলভিন স্কেলে কত। কেলভিন স্কেলেও মানটা একই হয়, তার কারণ সেলসিয়াস স্কেলে প্রাথমিক অন্তর 100 ঘর, কেলভিন স্কেলের প্রাথমিক অন্তর হচ্ছে 100 ঘর, মানে সেলসিয়াস স্কেলের 1 ডিগ্রি কেলভিন স্কেলের 1 ডিগ্রির সঙ্গে সমান। তার জন্য সবই একই হবে, শুধু কেলভিন ইনভার্স এই ইউনিটটা পাল্টে যাবে। নেক্সট প্ল্যাটিনাম এবং কাচের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান প্রায় সমান, এটা সত্য দেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেনে চলে যাব। এসআইতে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি, দৈর্ঘ্য প্রসারণ হোক, ক্ষেত্র প্রসারণ হোক বা আয়তন প্রসারণ, সবগুলোর একক হচ্ছে কেলভিন ইনভার্স। আর আমাদের এই চ্যাপ্টার থেকে শেষ প্রশ্ন, সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কেমন। তাহলে আলফা সমান আলফা এফ, ফারেনহাইট স্কেলে যদি আমরা বের করি তাহলে সেলসিয়াস স্কেলের সঙ্গে কত হবে। যদি ফারেনহাইটে বের করতে বলে কোন একটা ধাতুর রৈখিক প্রসারণ গুণাঙ্ক বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক তোমাকে সেলসিয়াস স্কেলে বলেছে, তাহলে ফারেনহাইট স্কেলে কত,
এটা যদি বের করতে বলে তাহলে তোমরা কি করবে, সেই সেলসিয়াস স্কেলে যে মানটা দেওয়া থাকবে সেটার সঙ্গে 5/9 এটা তোমরা গুণ করবে, নিয়ে ক্যালকুলেশন করবে, তাহলে আলফা এফ মানে ফারেনহাইট স্কেলে মানটা তোমরা পেয়ে যাবে। কেমন, এটা কেন হলো, তার কারণ সেলসিয়াস স্কেলের 100 ঘর ফারেনহাইট স্কেলের 180 ঘরের সঙ্গে সমান। তারপরে তোমরা 0 0 কেটে দেবে, 2 দিয়ে কাটলে 5 2 10 আর 9 2 18 হয়, তাহলে উপরে 5 নিচে থাকবে 9। এবার যদি এটা তোমাকে বলে ধরো আলফা এফ দিয়েছে, তোমরা আলফা সি বের করবে, তাহলে আলফা সি যদি বের করতে হয়, আলফা সি বের করতে হলে তোমরা কি করবে, আলফা সি বের করতে গেলে এটা এদিকে উল্টে যাবে, তাহলে উপরে কথা হবে 9 নিচে হবে 5, তাহলে এত হচ্ছে আলফা এফ। মানে এটা কখন অ্যাপ্লাই করবে, যখন ফারেনহাইট স্কেলে দেওয়া থাকবে, সেলসিয়াস স্কেলে বের করতে হবে, তখন তোমরা এই এককটা মানে এই ট্রান্সফরমেশন বা কনভার্সনটা ইউজ করবে। তাহলে আজকে দেখো আমরা তাপের ঘটনার সময় যে চ্যাপ্টারটা ছিল সেটা থেকে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন আনসারগুলো প্রোভাইড করলাম। আশা রাখি তোমাদের মাধ্যমিক পরীক্ষা এখান থেকেই সমস্ত প্রশ্ন কমন পাবে। যে যে প্রশ্নগুলো আলোচনা করা হলো, যে যে কনসেপ্টগুলো আলোচনা করা হলো সেগুলো তোমরা ভালো মতোভাবে বুঝে নেবে। আশা করি ক্লাসটি থেকেই তোমরা সমস্ত কিছু ডিটেলসে বুঝতে পেরেছো। এবং তোমাদের যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রেও তোমরা ইউটিউবের কমেন্ট সেকশন তো আছে, তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কোন জায়গাগুলো প্রবলেম হচ্ছে। তাহলে নেক্সট যখন আমরা বিভিন্ন ধরনের ক্লাস প্রোভাইড করব, তোমাদের প্রবলেমগুলো নিয়ে আমরা ক্লাস প্রোভাইড করব, সেখানে আমরা সেই জায়গাগুলো আবার রিপিট করব। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং দেখবে তোমাদের ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্স এবং ক্লাস 10 লাইফ সায়েন্সের আমরা প্লেলিস্ট ক্রিয়েট করে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে তোমরা ক্লাস 10-এর সমস্ত প্লেলিস্ট পেয়ে যাবে, সেখান থেকে তোমরা পুরনো যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে অবশ্যই দেখে নিও। পারল টার্গেটের যে সাজেশনের পোর্শনগুলো আছে সেগুলো যদি দেখতে চাও তাহলে পারল টার্গেটের জন্য আমরা আলাদা প্লেলিস্ট ক্রিয়েট করে দিয়েছি, যেখানে পারল টার্গেটের ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এবং ম্যাম তোমাদের হিস্ট্রি জিওগ্রাফির সলিউশনগুলো প্রোভাইড করছেন, সেই সমস্ত ক্লাসগুলো তোমরা পারল টার্গেটের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে। এরপর তোমাদের নেক্সট কোন চ্যাপ্টারের উপর ক্লাস প্রোভাইড করলে ভালো হয় সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এবং জৈব রসায়নের ক্লাসটা যদি আমরা প্রোভাইড করি সেক্ষেত্রে কেমন হয়, জৈব রসায়নটা আমি বোর্ডে পুরো এক্সপ্লেন করব, তার কারণ অনেক ক্ষেত্রে জৈব রসায়ন অনেক স্টুডেন্টের অসুবিধা হয়। যারা ক্লাস 11-12-এ সায়েন্স নিয়ে পড়তে চাও তাদের ক্ষেত্রে জৈব রসায়নটা ভাইটাল একটা পয়েন্ট। ভালো মতো হবে যদি তোমরা এখন থেকে জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রিটা জেনে রাখো, বিভিন্ন পোর্শনগুলো তোমরা যদি ভালো মতোভাবে কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে 11-12-এ উঠে তোমাদের আর কোনো অসুবিধা হয় না। তাই জৈব রসায়নের ক্লাসটা তোমরা যদি বলো তাহলে আমি সেটা শুরু করতে পারি, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তাহলে আজকের ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো, অল দ্য ভেরি বেস্ট।